আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, পুরুলিয়া অনলাইন স্কুলের পক্ষ থেকে আমি মোহাম্মদ মহিউদ্দিন সহকারী শিক্ষক তোমাদের স্বাগত জানাচ্ছি। কৃষি শিক্ষা বিষয়ের যে টপিকটা নিয়ে আমি আলোচনা করব সেটা হলো পঞ্চম অধ্যায় চতুর্থ পরিচ্ছেদ। তো এই টপিকসটা মানে এই অধ্যায়টা একটু ছোট কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। এখান থেকে প্রশ্ন একটা থাকে। তো পাঠের বিষয়টা হলো বৃক্ষ কর্তন ও কাঠ সংগ্রহ। বৃক্ষ কর্তন ও কাঠ সংগ্রহ। তো আমরা নিজেদের প্রয়োজনে বৃক্ষরোপণ করি, আবার নিজেদের প্রয়োজনেই কেটে ফেলি। তো এই যে বৃক্ষ কর্তন, এটা কি যখন তখনই কাটা যাবে? না, তা করা যাবে। তো এটার একটা পরিপক্কতা বা উপযুক্ত হওয়ার একটা সময় আছে। তো সেই সময়টাকে বলা হয় আবর্তনকাল। এটা যদি আমরা সংজ্ঞায়িত করতে যাই তাহলে বলতে হবে যে চারা রোপণের পর থেকে ওই বৃক্ষটি পরিপক্ক হওয়া পর্যন্ত যে সময়টা, সেই সময়টাকে ওই বৃক্ষের আবর্তনকাল বলা হয়। তো এই আবর্তনকালকে আবার 3 ভাগে ভাগ করা হয়েছে। সেটা হলো স্বল্প আবর্তনকাল, মাঝারি আবর্তনকাল এবং দীর্ঘ আবর্তন। তো আমরা ভাগ 3টা একটু লিখে ফেলি। আবর্তনকাল, স্বল্প আবর্তনকাল, মাঝারি আবর্তনকাল দীর্ঘ আবর্তনকাল। এই 3টা আবর্তনকাল। তো এই 3টা আবর্তনকাল কেন ভাগ করা হলো? কারণ সব গাছ একই সময় পরিপক্কতা লাভ করে না। তো আমরা স্বল্প আবর্তনকালের উদাহরণ হিসাবে বলতে পারি আকাশমণি, কদম ইত্যাদি। মাঝারি আবর্তন, স্বল্প আবর্তনকালে যে উদাহরণ আমি দুটা দিলাম, তো এই গাছগুলো আরো আছে, শিমুল। তো এই গাছগুলো সাধারণত 10 থেকে 15 বছর বয়সে পরিপক্কতা লাভ করে থাকে মাঝারি আবর্তনকালে। তো মাঝারি আবর্তনকালে গামা, শিশু, করই ইত্যাদি। এই গাছগুলো মাঝারি আবর্তনকাল বলা হচ্ছে এই কারণে যে এই গাছগুলো পরিপক্কতা লাভ করতে মোটামুটি 20 থেকে 30 বছর পর্যন্ত সময় লাগে। এরপরে দীর্ঘ আবর্তনকাল। দীর্ঘ আবর্তনকালে সেগুন, গজা ইত্যাদি। তো এছাড়াও মেহগিনি বা এই প্রকৃতির কাষ্ঠল বৃক্ষগুলি, এগুলো ধীরে ধীরে বড় হয়। তো এবং পরিপক্ক হতেও দীর্ঘ সময় লেগে যায়, মোটামুটি 40 থেকে 50 এইরকম বছর লেগে যায়। তো এই কারণে এই বৃক্ষগুলোকে
সময়টাকে দীর্ঘ আবর্তনকাল বলা হচ্ছে। তো এই পরিপক্কতার সময় বিবেচনা করে আমরা বৃক্ষ কর্তন করি, আমাদের প্রয়োজন। কোনো বৃক্ষ নির্দিষ্ট পরিপক্কতা লাভের আগে যদি আমরা কর্তন করি, তাহলে সেটা দিয়ে তৈরি আসবাবপত্র বা নির্মাণ সামগ্রীর ভিতরে যেটাই আমরা ব্যবহার করি না কেন, সেটা দীর্ঘস্থায়ী হবে না, অল্পতেই ঘুম, পোকা বা ইত্যাদি ইত্যাদিকে নষ্ট হবে। তো আমরা এখন এই যে বৃক্ষ কর্তন করব, সেই কর্তনের নিয়মাবলী জানি। তো এখানে একটা জিনিস বলে রাখি তোমাদের, সেটা হলো যে এখান থেকে কিন্তু একটা জ্ঞানমূলক প্রশ্ন এসে থাকে, যেমন হয়তো আবর্তন কাকে বলে, অথবা স্বল্প আবর্তন, মাঝারি ইত্যাদি। তো আমরা এখন বৃক্ষ কর্তনের নিয়মের মধ্যে, তাহলে এটা একটু মুছে দিচ্ছি, জায়গার একটু স্বল্পতার কারণে আমাকে মুছে দিতে হচ্ছে। আমি শুধু নিয়ম লিখব, জায়গা স্বল্পতার কারণে বৃক্ষ কর্তনের নিয়ম। তো এখানে বৃক্ষটা মাটির যত কাছাকাছি কর্তন করা যায় সেটাই ভালো। সেক্ষেত্রে আমরা সর্বোচ্চ পরিমাণ কাঠ পেতে পারি। তো নিয়মটা পর্যায়ক্রমে আলোচনা, আমি একটু চিত্রটা অঙ্কন করছি। এখানে একটা চিত্র দিয়ে বুঝিয়ে দিলে তোমাদের জন্য একটু ভালো হবে। তো আমি একটা বৃক্ষের মোটামুটি ছবি আঁকানোর চেষ্টা করলাম তোমাদের বোঝানোর সুবিধার্থে। তো এই যে কাছাকাছি, এই পরিমাপটা মোটামুটি 10 সেন্টিমিটারের মধ্যে হলে ভালো। তো এর উপরে গেলে তখন কিন্তু এত বছরে তৈরি হওয়া মূল্যবান কাঠটা নষ্ট। তো নিয়মটা বেলায় কতগুলো জিনিস মাথায় রাখতে হবে, সেটা হলো যে আমার কাজটা কোন দিকে পড়বে। তো না হলে যেমন ভাবে কাটলে গাছটা একটা ঘরে পড়তে পারে, অন্য একটা গাছের উপরে পড়তে পারে, এভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। তো সেই ক্ষেত্রে গাছটা আমি যেই দিকে ফেলতে চাচ্ছি সেই দিকে প্রথমে কাটতে হবে। তাহলে আমি বলতে পারি এই দিকে পড়বে। তোমাদের বইয়ে এই সংক্রান্ত ছবি আছে, তোমরা একটু দেখে নিতে পারো। গাছটা এই দিকে পড়বে, তাহলে যেই দিকে পড়বে সেই দিকে আমি প্রথমে কাটব। এইটা হলো সেইটা চিহ্ন যে আমি গাছটা এই দিকে প্রথমে কাটব। তারপরে আমি অপোজিট সাইডে, মানে দ্বিতীয় উল্টা পাশে কাটবো। সেক্ষেত্রে আমি গাছটা কাঙ্ক্ষিত দিকে ফেলতে পারি। তো এই হলো মোটামুটি কাটার কর্তনের নিয়ম। তার আগে যে কাজটা করে নিতে হবে, ডালপালাগুলো ছেটে নির্দিষ্ট একটা শেপে নিয়ে আসতে হবে। সেক্ষেত্রে আশেপাশে কোনো গাছের চারা টারা থাকলে ক্ষতিগ্রস্ত হবে না। তো যাই হোক, এখন গাছ তো কাটা হবে। এখন গাছটার পরিমাপের জন্য একটা সূত্রের মাধ্যমে তোমাদের বইতে দেওয়া আছে, দেখবে। তো সূত্রের মাধ্যমে এই মূল কাঠটা কি পরিমাণ, এই লগটা কি পরিমাণ, এটা আমরা বের করতে পারি। তো সূত্রটা এটাও কিন্তু পরীক্ষাতে আসে। তো আমরা এরপরে সূত্রটা একটু দেখি। ভলিউম নির্ণয়ের সূত্র এটা বলা হচ্ছে।
ভলিউম নির্ণয় সূত্র। তাহলে ভলিউম সমান লগ কাঠের পরিমাণ বের করতে গেলে এই সূত্রের সাহায্যে আমরা বের করতে পারি। ভলিউম সমান 0.8 গুণন ব্যাস 1। আমার এটা একটু নিচে লিখলে বোধহয় ভালো হতো, তাছাড়া একটু বাড়তি দিকে চলে যাবে। আমি একটু নিচের দিকে লেখার চেষ্টা করি, তাহলে লাইনটা পাবো। 0.8 গুণন ব্যাস 1 স্কয়ার যোগ 4 গুণন ব্যাস 2 স্কয়ার যোগ ব্যাস 3 স্কয়ার ডিভাইডেড 6। তো এই সূত্রের মাধ্যমে আমরা ওই লগটি বা ওই গোলটা যে কাঠটা কর্তন করলাম সেইটার কি পরিমাণ কাঠ আছে সেইটা আমরা বের করতে পারব। তো প্রিয় শিক্ষার্থী, এই সূত্রটাও কিন্তু পরীক্ষাতে আসে এবং এখান থেকে একটা অঙ্কের মতো প্রশ্ন আসে। তো সেক্ষেত্রে কিন্তু ফুল মার্কসই পাওয়া যায়। তো এই বিষয়টা তোমরা অবশ্যই গুরুত্ব সহকারে দেখবে। তো এখানে আরেকটা সূত্র তোমাদের শিখতে হবে যে আমরা তো লগের পরিমাপটা বের করব, কিন্তু আমরা চাইলেই কিন্তু কি পরিমাণ কাঠ আমাদের ব্যবহার উপযোগী হবে সেটা কিন্তু আমরা বলতে পারব। তো সেটা নির্ণয়ের জন্য আরেকটা সূত্র আছে, তো ব্যবহার উপযোগী কাঠের পরিমাণ। তো সেই সূত্রটা আমি এটা মুছে দিয়ে তারপর লিখছি। যদি কেউ নোট করতে নাও পারো, বইতে সূত্রটা আছে, তোমরা দেখে লিখে নিতে পারবে। তাহলে এবার হলো ব্যবহার উপযোগী কাঠের পরিমাণ। ব্যবহার উপযোগী কাঠের পরিমাণ। তো এইখানে আমরা যেমন প্রথম সূত্রে দেখেছি যে লগের ব্যার 1, ব্যার 2, ব্যার 3। তো এখানে ব্যার 1 বলতে চিকন মাথার ব্যার, আর ব্যার 2 বলতে মাঝখানের ব্যার, আর ব্যার 3 বলতে শেষে। কিন্তু ব্যবহার উপযোগী কাঠের পরিমাণ নির্ণয় এই সূত্রে কিন্তু 3টা ব্যার নেওয়ার প্রয়োজন নেই। এই ক্ষেত্রে শুধু মাঝখানের ব্যারটা নিলেই হতো। তো আগের সূত্রটাতে আমার ঠিক মনে পড়ছে না জায়গার সংকলনে দেখছি কিনা, সেটা হলো শেষে গুণন দৈর্ঘ্য। দুইটা সূত্রের বেলায় শেষে সূত্রটা লেখার পর শেষে গুণন দৈর্ঘ্য দিতে হবে। তো ঠিক আছে, আমি দ্বিতীয় সূত্রটা লিখে ফেলি। ভলিউম সমান, দুইটা সূত্র আমি আবার লিখছি। প্রথমটা হলো 0.8 গুণন ব্যার 1 স্কয়ার, ঠিক আছে, যোগ 4 গুণন
ব্যাগ 2 স্কয়ার যোগ ব্যাগ 3 স্কয়ার। আমি আবার পুনরায় আগের সূত্রটা লিখলাম এই কারণে যে আমার কাছে মনে হচ্ছিল যে শেষে গুণন দৈর্ঘ্য দিতে হয়তো মিস্টেক হয়ে গেছে, তাহলে শেষে হবে গুণন দৈর্ঘ্য, ওই লকটা দৈর্ঘ্য কত সেটা। তো এইটা হলো লগের ভলিউম নির্ণয় করার জন্য, আর ব্যবহার উপযোগী কাঠের পরিমাণটা নির্ণয়ের সূত্রটা আমি এর নিচে দিচ্ছি। তো প্রিয় শিক্ষার্থী খেয়াল করো, এই বেলায় কিন্তু আমি শুধু লগের মাঝের ব্যাগটা শুধু লগের মাঝের ব্যাগটা, আর কিছু তো নিয়ে ডিভাইডেড দেব 4, আর পুরোটার উপরে স্কয়ার গুণন দৈর্ঘ্য। তো এর মাঝে আমরা ওই লগের ব্যবহার উপযোগী যে কাঠের পরিমাণটা সেটা আমরা বের করি। তো এরপরে তাহলে মনে রাখতে হবে এখান থেকে কিন্তু অঙ্কের মতো একটা প্রশ্ন আসে, তো সেখানে ফুল মার্কসই পাবে। এই কারণে এই সূত্র দুটো তোমরা একদম মুখস্থ করতে হবে। এরপরে আমরা আসি, আমরা তো ব্যবহার উপযোগী কাঠের পরিমাপ নির্ণয় করে ফেললাম, এখন আসি কাঠটা সিজনিং এর ব্যাপারে। কাঠ সিজনিং এবং ট্রিটমেন্ট, এই যে দুটা বিষয়, এটা দুইটা পদ্ধতিতে করা যায়। একটা হলো এয়ার ড্রাইং আর একটা হলো কিলন পদ্ধতি। তো এয়ার ড্রাইংটা হলো নাম শুনে বুঝতে পারতেছো, এয়ার বাতাসে শুকানোর যে বিষয়টা। তো এই পদ্ধতিতে মোটামুটি পুরো একটা সিজন লেগে যায়। এই পদ্ধতিতে একটা কাঠের সাথে আরেকটা কাঠ যেন না লেগে থাকে, পর্যাপ্ত বাতাস চলাচলের ব্যবস্থা রেখে শুকানোর পদ্ধতিটাই হলো এয়ার ড্রাইং। আর কিলন ড্রাইংটা এটা হলো একটা আবদ্ধ ঘরে বাষ্প প্রয়োগের মাধ্যমে কাঠের ভিতরের আর্দ্রতাটা বাড়িয়ে দেওয়া, এরপরে আবার তাপ প্রয়োগের মাধ্যমে কাঠটা শুকিয়ে নেওয়ার যে পদ্ধতি, এটাই হলো কিলন ড্রাইং। এই পদ্ধতিতে কাঠের ভেতরের আর্দ্রতাটা 12% নামিয়ে দেওয়া। এখন আসি সংরক্ষণের বিষয়টা। তো আমাদের দেশে বহুল প্রচলিত যে সংরক্ষণ পদ্ধতি, এটাকে বলা হচ্ছে সিসিএ। অর্থাৎ আমরা যদি সংরক্ষণ ঠিকমতো না করি, ট্রিটমেন্টটা যদি ঠিকমতো না করি, সেক্ষেত্রে আমার এই কাঠের তৈরি ফার্নিচারটা বা আসবাবপত্র যেটাই করি সেটা পোকা বা ঘুমে খেয়ে অল্প দিনেই নষ্ট করে ফেলবে। এই জন্য সংরক্ষণটা খুব জরুরি একটা বিষয়। তো এখানে সিসিএ, তো সিসিএটা 3টা রাসায়নিক দ্রব্যের সমন্বয়ে তৈরি একটা দ্রব্য। সেটা হলো ক্রোমিক অক্সাইড সিসিএ, একটা হলো ক্রোমিক অক্সাইড আরেকটা হলো কপার অক্সাইড। আরেকটা হলো আর্সেনিক পেন্টাঅক্সাইড।
পেন্টাঅক্সাইড। তো এই তিনটা আনুপাতিক একটা হার আছে, সেই হারে এটা মিল করতে হয়। তো প্রথমটা যেটা ক্রোমিক অক্সাইড, এটা হলো 47.5%, 47.5%। দ্বিতীয়টা হলো 18.5%। আর আর্সেনিক পেন্টাঅক্সাইডটা হলো 34%। এই মোট মিলায় হলো 100%। এই দ্রবণটা, এই তিনটা রাসায়নিক সমন্বয়ে তৈরি দ্রবণটা কাঠের মধ্যে প্রবেশ করিয়ে যে সংরক্ষণের যে পদ্ধতিটা, সেটাই সংক্ষেপে সিসিএ বলা হয়। সিতে ক্রোমিক অক্সাইড, সিতে কপার অক্সাইড, আর এতে আর্সেনিক পেন্টাঅক্সাইড। তো একসাথে একত্রে সিসিএ পদ্ধতি বলা হয়। তো এই পদ্ধতিতে সংরক্ষণ করলে কাঠটা দীর্ঘদিন টিকে থাকবে বা সুরক্ষিত থাকবে, পোকা বা ঘুম এগুলো আক্রমণ করতে পারবে না। তো প্রিয় শিক্ষার্থী, ক্লাসটা যেহেতু অনলাইন ক্লাস, এখানে আমি অন্য কোনো প্রযুক্তির সমন্বয় হয়তো অপ্রতুলতার কারণে নিয়ে আসতে পারিনি। তো বরাবরই ক্লাস যেটা স্বাভাবিকভাবে হয় সেটাই ভিডিও আকারে তোমাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করেছি। তো এইখানে আমি আবার একটু মনে করিয়ে দেব। প্রথমে হলো আবর্তনকালের এখান থেকে জ্ঞানমূলক একটা প্রশ্ন আসে, সূত্রের ওখান থেকে গণিতের অঙ্কের মতো একটা প্রশ্ন থাকে, আর সার্বিক মিলায় এখানে অনুধাবনমূলক একটা প্রশ্ন থাকে। তো পাঠটি অনেক গুরুত্বপূর্ণ। তোমরা বাসায় আমার এই ক্লাস এবং বইয়ের সমন্বয়ে অথবা তোমার নিজের চিন্তা একত্রিত করে এখান থেকে প্রস্তুতি নিবে। তো আজকের মতো এই ক্লাসটার আমি এখানে সমাপ্তি টানছি। তো সবাই ভালো থেকো এবং অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলবে, ঘন ঘন হাত ধুবে, মাস্ক ব্যবহার করবে, কোনো গুজবে কান না দিয়ে স্বাস্থ্যবিধি মেনে সতর্কভাবে চলার চেষ্টা করবে। তো ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। ভালো।